যাদের মাত্র এক খণ্ড জমি এবং তারপরে বসতবাড়ি আছে আর কোনো রকম ব্যবসা, এই সমস্ত নিরীহ এবং অভাবী লোকরা যেন ব্যাংক ঋণ নেওয়ার সময় আবেগে গদগদে দ্রুত সিদ্ধান্ত নেয় না, ভেবে চিন্তে নিতে হবে, নতুবা এই ব্যাংক ঋণ একসময় তার জন্য গলার কাটা হবে, তাতে তার জীবন যাবে, জমি যাবে, সব কিছু যাবে। ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে ব্যবসা করেন। এই সমস্ত ব্যবসা যারা ঋণ নেয় এদের ভিতরে যাদের একাধিক জমি আছে, একাধিক ব্যবসা আছে, এনারা 99% দেখি সফল হয়, বিফল খুব কম হয়। কিন্তু যাদের সামান্য জমি, যাদের সামান্য জমির পরে বসতবাড়ি ওইটাই থাকে আর সামান্য আয় কিংবা সামান্য ছোট্ট ব্যবসা, এরা ব্যাংক ঋণ নিয়ে বেশিরভাগই সমস্যায় পড়ে, বেশিরভাগই শেষ পর্যন্ত আর ব্যাংক ঋণ টানতে পারে না, তাদের মানে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখেছি এই শ্রেণীর মানুষ যেন ব্যাংক ঋণ না নেন। কেন আমাদের দেশে ব্যাংক ঋণ নিতে গেলে অন্তত 3-4 মাস দৌড়াইতে হয়। এই দৌড়াদৌড়ি করতে যায় নিজের কাজবাজ বন্ধ থাকে এবং আপনার ব্যাংকের পিছনে দৌড়াতে যায় প্রায়, আমি দেখছি আমার হিসাবে প্রায় 50-60 হাজার টাকা খরচ হয়ে যায়। এই কাগজ তোলো, ওই কাগজ উঠাও, হ্যান করো, ত্যান করো, এই জায়গা যাও, জায়গা, তখন তো আবেগে দৌড়ায়, তাই এদিকে নিজের কাজও ব্যাহত হয় আর এই টাকাটা যায়। এরপরে ব্যাংক ঋণ নেওয়ার সময় একটা পাওয়ার অফ অ্যাটর্নি আর একটা মর্টগেজ দলিল তৈরি করতে হয়। এই দলিল রেজিস্ট্রি করতে গেলেও সরকারি খরচ আছে, বেসরকারি খরচ আছে। তাই দেখা যায় লাখ টাকার উপরে চলে গেল আপনার খরচ। এইবার আপনি কয়টা টাকা পাইলেন, পায়ে কাজ শুরু করলেন। তা কাজ শুরু করলে আমাদের দেশের অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থা ভালো না, আবহাওয়া ভালো না, দেখা গেল হরতাল, অবরোধ, ভাঙচুর, মারামারি, আপনার উৎপাদন ব্যাহত হয়ে যাবে। কারেন্ট থাকলো না, পানি থাকলো না, গ্যাস থাকলো না, উৎপাদন কমে যাবে। কর্মচারীরা শয়তানি করবে, মারবে, আপনার তা খাবে, উৎপাদন কমে যাবে। এরপরে বিক্রি যে উৎপাদন করবেন বিক্রি কিংবা বেচাকেনা করতে পারবেন না, সমস্যা হবে। কিন্তু ব্যাংক তো তার দিন গুনে আপনার কাছ থেকে সুদ ও আসল আদায় করবে। ব্যাংক তো আর বসে থাকবে না, আপনার আয় নাই, আপনি বসে রয়েছেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনি বসে রয়েছেন, কিন্তু ব্যাংক তো আর বসে থাকবে না। ব্যাংক তো খটাখট হিসাব করে যাবে প্রতিদিন, সুদ আসল, সুদ আসল। এরকম করতে করতে আমি আমার জীবনে দেখেছি 90-এর উপরে মানুষ একেবারে সর্বনাশ হয়ে যায় তাদের। কীরকম? এই ব্যাংক ঋণ নিতে নিয়ে, ব্যাংক তো ঋণ নেওয়ার পর থেকে তো সুদ তাদের শুরু হয়ে গেল, আর আপনার তো উৎপাদন ব্যাহত, চাঁদাবাজেরা সমস্যা করে, বিভিন্ন বিপর্যয়ের কারণে আপনি উৎপাদন এবং বেচাকেনা করতে পারেন না, আপনার প্রফিট আসছে না, কিন্তু ব্যাংক তো সুদ হিসাব করে রাখতেছে। পরবর্তীতে আপনি কিস্তি আর দিতে পারতেছেন না। এইভাবে কয়েকদিন কিস্তি না দেওয়ার ফলে ব্যাংক একদিন আপনার নোটিশ দেবে যে তোমার এই কিস্তি বাকি পড়ছে, আমরা কিন্তু নিলাম করে দেবো। এরকম করতে করতে তখন ওই ব্যক্তির টেনশন আসে, মাথায় কাজ করে না, অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে যায়, কেউ কেউ মারাও যায়। তো মারা যখন যায় তখন ব্যাংক তার তো সুদ আসল বাড়তেই থাকে। তখন ব্যাংক একদিন ওই ওয়ারেসকে নামে করে দেয় যে তোমার নোটিশ দেয়, তোমাদের এই জমি নিলাম হবে। নিলাম কীরকম? মনে করেন আপনি ব্যাংক থেকে মাত্র 4.5 লাখ টাকা কি 5 লাখ টাকা নিলেন, ব্যাংকের সুদে আসলে হইতে 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 আপনার 8-10 লাখ 10 লাখ হয়ে গেল, কিন্তু আপনার সেই 10 লাখ শোধ করার পয়সা নাই। তখন আপনি তো টেনশানে, কেউ মরেও যায়, কেউ হাসপাতালে থাকে, কিন্তু ব্যাংক তো আর বসে থাকে না। পরবর্তীতে পেপারে বিজ্ঞাপন দেয়, নিলাম হয়, ওই ব্যাংক কর্মকর্তারা যোগ সাজে ওই জমি ওই 10 লাখ মানে আপনার যতটুকু ঋণ নিয়েছেন সেই দামে বিক্রি হয়ে যায়। আর সুদ আসল মানে আপনার কাছে ব্যাংক যে কার্ডে টাকা হবে সেই ইয়েতে বিক্রি হয়। তাহলে আপনার জমির মূল্য কিন্তু 20 লাখ 25 লাখ, ব্যাংক মাত্র 10 লাখ 7 লাখে বিক্রি করে দিল, তাহলে আপনি সব হারালেন। ওই সময় আপনার ঠান্ডা মাথায় করণীয় কি জানেন? আপনার ওই বাড়ি তখন আপনার বেচে দেওয়া উচিত। পাগল হয়ে দৌড়ঝাঁপ করে ছুটে আপনি ব্যাংকে বলবেন যে আমার আর কদিন সময় দাও, আর এই ফাঁকে আপনি ওটা বেচবেন। বেচে আপনি ব্যাংক ঋণ শোধ করবেন আর কিছু টাকা আপনার বাঁচবে। কিন্তু আপনি যদি ওই সময় চুপচাপ থাকেন, এইভাবে আমার মতো কথা মতো না দৌড়ান, তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে। এরপর মনে করেন ওই ব্যক্তির মতো আপনি মরলেন না, বাইসে থাকলেন,
তখন ও আপনার ওই নামে নোটিশ আসবে। নোটিশ আসলে আপনারে বলবে যে তোমার এই জমির আমরা ইয়ে দিয়ে দিচ্ছি, নিলাম করে দিচ্ছি, তোমার কোনো তুমি যোগাযোগ করো কি কথা বলো। তা আপনি কি করবেন? তখনও আপনার উচিত ওই জমি কোনো দালালদের মাধ্যমে দ্রুত বিক্রি করা। ব্যাংকের কাছে সময় নেবেন যে আমরা জমি বিক্রি করে তোমার টাকা শোধ করব। তখন ওই জমি যে কিনবে তার কাছ থেকে বায়না নিয়ে ওই টাকা ব্যাংকে জমা দেবেন। দিলে ব্যাংক আপনার রিলিজ করে দেবে, রিডামশন দলিল করে দেবে, আপনি ওই ব্যক্তির কাছে বেচে দিলেন। আমি এরকম এক মানে ভদ্রলোক যে কিনা বিপদে পড়ে তার মানে বোধ জ্ঞান হারায় ফেলাইছিল। সে মাত্র 3.5 লাখ টাকা লোন নিছিল। তার বাড়ির মূল্য ছিল তখন 27 লাখ টাকা। তো সে ওইরকম যখন ব্যাংক থেকে খালি নোটিশ আসে তখন উনি মাথা খারাপ হয়ে গেছিল এবং অসুস্থ হয়ে পড়ছিল। তো ভদ্রলোককে আমি চিনি, আমি তার কাছে যাই বলছি যে তোমার বাঁচার পথ আমি যা বলবো শুধু একটাই পথ, আর কোনো পথ নাই। তুমি কিন্তু আমছালা সব হারাবা, তোমার জমিও যাবে, তুমি সব কিছু হারাবা। তুমি আমার কথা শোনো, তুমি ব্যাংকে চলো, যাই ম্যানেজারে বলো যে আমাদের আর মাসখানিক সময় দাও, দরখাস্ত করো। তারপরে এই ফাঁকে তুমি দালাল দিয়ে তোমার যদি 30 লাখ টাকা জমির মূল্য হয় তুমি 25 লাখ টাকা বেচে দাও। তো আল্লাহর রহমত আমরা দৌড়ঝাঁপ করছিলাম, ওই ব্যক্তি এক দালাল পাইছিল, সে তার ওই বাড়ি 27 লাখ টাকা বিক্রি করে দিয়েছিল। দালালরে 2 লাখ টাকা দেওয়া হয়েছিল খুশি হয়ে, যে তুমি এই অল্প সময়ের মধ্যে এই ঝামেলাটা ইয়ে করছো। তো ওই ব্যক্তি 25 লাখ পায়, আর ওই ব্যাংকের 3.5 লাখ টাকা আর সুদ দিয়ে আর 4-5 লাখ টাকা হয়। তাহলে ওনার হাতে একদম দিব্যি 21 লাখ টাকা সেভ হয়েছে। উনি এই 21 লাখ টাকা দিয়ে আরেক জায়গায় একটু জমি কিনে বাড়ি করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে এখনও দেখি বেচারা ভালো আছে। কিন্তু ওই সময় আমি যে বুদ্ধি দিচ্ছি এটা ওনার মাথায় ধরে নাই। উনি যদি আমার বুদ্ধি না নিত তাহলে ওই 1 মাসও সময় দিত না, ব্যাংক নিয়ে নিত। এইভাবে যারা দুর্বল অভাবী এরা ব্যাংক ঋণ নিলে 99 ভাগ 90 ভাগ লোক ধরা খায় এবং জীবনও যায়, জমিও যায়, সব যায়, পথের ভিখারি হয়ে যায়। এই জন্য আপনারা যারা একটা জমি একটু ব্যবসা এরা ব্যাংক ঋণ নেবে না। আমাদের দেশে আপনাদের জন্য ব্যাংক ঋণ না, একাধিক জমি একাধিক ব্যবসা প্রতিষ্ঠান যার গায়ে তেল আছে এদের জন্য ব্যাংক ঋণ। আপনার মতো গরিব চামড়ায় নাই তেল, চেহারায় নাই চাকচিক্য, পকেটে নাই পয়সা, আপনি ঋণ নিলে ধরা খাবেন, এও কালো যাবে পরকালও যাবে।